বায়োলজি সপ্তম অধ্যায় শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সোহেল স্যার সায়েন্স চেম্বারের অনলাইন ক্লাসে তোমাদেরকে বরাবর মতো শুভেচ্ছা। দেখো, এই যে শ্বসনতন্ত্রের অনেক ধরনের রোগ আছে। আমাদের রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্রের মধ্যে অনেক ধরনের রোগ আছে। তবে আমাদের এসএসসি সিলেবাসে আপাতত এই 5টি রোগ নিয়ে আমাদের কি করা আছে, আলোচনা করা আছে। এর মধ্যে একটা হচ্ছে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যক্ষা আর হচ্ছে লাং ক্যান্সার। ওকে ফাইন। আমরা প্রথমে কারণগুলো লিখে রাখছি এখানে। অ্যাজমা বা ব্রঙ্কাইটিস সবগুলো রোগের মোটামুটি কিছু কমন কারণ। আসলে এখানে কারণগুলো যে আমি লিখলাম এগুলো কিন্তু কি নয়, ফিক্স নয়। এখানে বিভিন্ন কারণে কিন্তু এই রোগসমূহ হতে পারে, তবে স্পেসিফিক কিছু অংশ যেগুলো খুব গুরুত্বপূর্ণ এরকম কারণগুলো আমরা আলোচনা করেছি। যেমন অ্যাজমা। দেখো, অ্যাজমা হচ্ছে বিভিন্ন ধুলাবালি বা অ্যালার্জিক, ধুলাবালি, ধোঁয়া, অ্যালার্জিক যে কোনো কারণে। তাহলে দেখো, ধুলাবালি, ধোঁয়া হচ্ছে অ্যালার্জি বলতে গরুর মাংস, চিংড়ি এই সমস্ত বস্তুতে অনেকের কি থাকে, অ্যালার্জি থাকে। অথবা যে কোনো মানুষের এমনি বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রতি কি থাকতে পারে, অ্যালার্জি থাকতে পারে। এই যে যদি অ্যালার্জি থাকে তাদের বেলায় কি হবে, এই সমস্ত অ্যাজমার সমস্যা তাদের জন্য বেড়ে যায়। আর হচ্ছে ইমিউন রিয়েকশন। ইমিউন রিয়েকশনে কীরকম আমি তোমাদেরকে বলি। মনে করো আমাদের বডি বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রতি একটা কি দেখায়, রিয়াকশন দেখায়। বিভিন্ন রাসায়নিক পদার্থ এক একজনের প্রতি এক এক রকম সংবেদনশীলতা দেখায়। কোনো শরীর, কারো শরীর একটা উপাদানকে গ্রহণ করলেও আরেকজনের শরীর ওই উপাদানকে কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। অর্থাৎ সে কি করে, এটাকে বের করে দেওয়ার চেষ্টা করে। অপ্রয়োজনীয় জিনিস, আননেসেসারি জিনিসকে কি করার চেষ্টা করে, বের করার চেষ্টা করে। বের করতে গিয়ে এই যে রিয়াকশনটা হচ্ছে এটাকে বলা হয় ইমিউন রিয়াকশন। তাহলে দেহে যদি কোনো অ্যান্টিজেন প্রবেশ করে, অ্যান্টিজেন মানে কি, বহিরাগত কোনো বস্তু যা আমাদের জন্য ক্ষতিকর তাকে বলা হয় অ্যান্টিজেন। বহিরাগত কোনো বস্তু যা আমাদের জন্য ক্ষতিকর তাকে বলা হয় অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন যদি আমাদের দেহে প্রবেশ করে, অ্যান্টিজেনকে দূর করে দেওয়ার জন্য আমাদের বডি যে রিয়াকশনটা দেখায় এটাকে বলা হয় ইমিউন রিয়াকশন। কখনো কখনো আমাদের বডি এই ইমিউন রিয়াকশনটা অনেক বেশি পরিমাণে দেখায়, যার কারণে কি হতে পারে, অ্যাজমা হতে পারে। আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, একটা জিনিস খেয়াল করো, অ্যাজমার কারণের মধ্যে কোনো কি নেই, ব্যাকটেরিয়া বা ভাইরাস বা কোনো ফাঙ্গাস নেই। অর্থাৎ অ্যাজমা কোনো জীবাণুঘটিত রোগ নয়। আবার বলে দিচ্ছি, অ্যাজমা কোনো জীবাণুঘটিত রোগ নয়। ব্রঙ্কাইটিসের মধ্যে দেখো এখানে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাস, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, এগুলো আমরা আলোচনা করব। নিউমোনিয়া বেসিক্যালি একটা ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ, তবে ভাইরাসের কারণে নিউমোনিয়া হতে পারে। যেমন নিউমোনিয়ার জন্য যে প্রধান দায়ী যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। দেখো, কক্কাস মানে হচ্ছে গোলাকার। কক্কাস মানে কি, কক্কাস মানে হচ্ছে গোলাকার। আর স্ট্রেপ্টো মানে হচ্ছে চেইন। অনেকগুলো গোলাকার ব্যাকটেরিয়া একসাথে হয়ে যদি চেইনের মতো গঠন করে তাদেরকে বলা হয় স্ট্রেপ্টোকক্কাস। একটা হচ্ছে ডিপ্লোকক্কাস। ডিপ্লো মানে হচ্ছে দুই, কক্কাস মানে কি, গোলাকার। তাহলে দুটি গোলাকার ব্যাকটেরিয়া একসাথে যুক্ত হয়ে যে অংশ গঠন করে তাকে বলা হয় ডিপ্লোকক্কাস। তাহলে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া, আমি সংক্ষেপে ব্যাক লিখলাম, ব্যাকটেরিয়া একটা ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়া। আবার এখানে আছে রেসপিরেটরি ভাইরাস, অর্থাৎ কিছু ভাইরাস আমাদের শ্বসনতন্ত্রকে কি করে, আক্রান্ত করে। যেমন বর্তমানে সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমালোচিত করোনা ভাইরাস। করোনা এটি একটি ভাইরাস, এটি একটি রেসপিরেটরি ভাইরাস। অর্থাৎ এটা কি করে, আমাদের শ্বসনতন্ত্রের রোগ সৃষ্টি করে। যক্ষাও কিন্তু একটা ব্যাকটেরিয়া সৃষ্টি রোগ। এটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের বাংলা হচ্ছে কি, যক্ষা। ক্যান্সার বলতে বিভিন্ন কারণে ক্যান্সার হতে পারে। একটা হচ্ছে ধূমপান, তারপর হচ্ছে ভারী মৌলের প্রতিক্রিয়া। ভারী মৌল বলতে অ্যাসবেস্টস, আর্সেনিক, নিকেল, ক্রোমিয়াম। আর একটা হচ্ছে রেডিয়েশন। যে কোনো রেডিয়েশনে কিন্তু কি করতে পারে, ক্যান্সার করতে পারে। আমাদের শরীরে প্রতিদিন বিভিন্নভাবে রেডিয়েশন হয়। মোবাইল, টেলিভিশন, এসি, ইলেকট্রনিক যে কোনো অংশ থেকে রেডিয়েশন আসে। এই রেডিয়েশনের কারণে কি হতে পারে, লাং ক্যান্সার হতে পারে। এবার আমরা শ্বসনতন্ত্রের যে বিভিন্ন রোগসমূহের কিছু কমন লক্ষণ, আমি কিভাবে বুঝবো এটা শ্বসনতন্ত্রের রোগ, এরকম কিছু লক্ষণ নিয়ে আমরা তোমাদেরকে দেখাবো। শ্বসনতন্ত্র জটিলতা অর্থাৎ কমন সিমটম অফ রেসপিরেটরি ডিজিজ। দ্যাট মিনস আমাদের শ্বসনতন্ত্রে যে বিভিন্ন রোগসমূহ হয়, অনেক রোগী তো আমাদের হতে পারে, তবে এই অনেক রোগের মধ্যে যে লক্ষণগুলো মোটামুটি সবার বেলায় দেখা যায়, এরকম কিছু লক্ষণ আমরা তোমাদেরকে দেখাবো। দেখো, আমি লিখলাম এখানে শ্বসনজনিত রোগের সাধারণ লক্ষণসমূহ। একটা জিনিস খেয়াল করি, আমাদের শ্বসনতন্ত্রের মূল অংশ কোনটি, আমরা বলি ফুসফুস। আমরা বলি কি, ফুসফুস। ফুসফুসের মধ্যে কি থাকে, ফুসফুসের মধ্যে অসংখ্য অ্যালভিলাস থাকে। ফুসফুসের মধ্যে অসংখ্য অ্যালভিলাস সমূহ থাকে। আবার এটা হচ্ছে কি, ট্রাকিয়া। আমরা জানি আমরা এগুলো তোমাদেরকে অলরেডি আলোচনা করেছি। তাহলে এগুলো হচ্ছে ট্রাকিয়া। তাহলে হচ্ছে ট্রাকিয়া, ব্রঙ্কাস। আবার এখানে এসে কি হয়, ব্রঙ্কিউল হয়। ব্রঙ্কিউলগুলো এসে কোথায় প্রবেশ করে, এই সমস্ত তোমার ফুসফুসের মধ্যে প্রবেশ করে। খেয়াল করো,
এখন আমি যদি এখানে অনেকগুলো অ্যালভিওলাস, এখানে আমরা জানি 2 ফুসফুস মিলিয়ে প্রায় 700 মিলিয়ন অ্যালভিওলাস পাওয়া যায়। এর মধ্যে আমরা একটা অ্যালভিওলাসকে আমরা একটু কমন করে দেখবো পড়ার সুবিধার্থে। তাহলে দেখো, এটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, এটা হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস আবার এখানে বিভক্ত হয়ে কি সৃষ্টি করে? ব্রঙ্কিউল সৃষ্টি করে। দেখো, ব্রঙ্কাস আবার এখানে বিভক্ত হয়ে ব্রঙ্কিউল সৃষ্টি করে। এখন এই ব্রঙ্কিউলগুলো আলটিমেটলি কোথায় যায়? আলটিমেটলি এই আমাদের অ্যালভিওলাসে যায়। কত হচ্ছে, মনে করো এখানে একটা কি প্রবেশ করছে, মনে করো এখানে একটা জীবাণু প্রবেশ করছে। যেহেতু জীবাণু, আমি এটাকে রেড মার্ক করে দিচ্ছি, এখানে একটা জীবাণু প্রবেশ করছে। এখানে কথাগুলোকে আমি একটু স্টপ রেখে আমি তোমাদেরকে একটা অন্য কথায় যাই। যদি কোনোভাবে আমাদের বডিতে, আমি কিন্তু রেসপিরেটরি সিস্টেমগুলো একটু বাদ দিয়ে অন্য পড়া আছে তোমাকে। অনেক সময় দেখা যায় আমাদের বডিতে যে কোনো কারণে একটা জীবাণু প্রবেশ করতে পারে। জীবাণু যখন আমাদের দেহে প্রবেশ করে, সে কিন্তু আমাদের দেহে একটা ক্ষতি করে। জীবাণু যে ক্ষতিটি করে এটাকে বলা হয় ইনফেকশন। যখন আমাদের বডিতে ইনফেকশন হয়, কোনো জীবাণু প্রবেশ করে, আমাদের বডি তখন উল্টা একটা রিয়াকশন দেখায় ওই জীবাণুকে বের করার জন্য, ওই সমস্যাটাকে বের করার জন্য, ওই অ্যান্টিজেনকে বের করার জন্য আমাদের বডি উল্টা একটা রিয়াকশন দেখায়। বডি যে রিয়াকশন দেখায় এটাকে বলা হয় ইনফ্লামেশন। এটাকে কি বলা হয়? ইনফ্লামেশন। তাহলে জীবাণু যেটা করে সেটাকে বলা হয় ইনফেকশন, আর আমাদের বডি এই ইনফেকশনের এগেনস্টে যেটা করে তাকে বলা হয় ইনফ্লামেশন। যদি কোনো অঙ্গে ইনফ্লামেশন হয়, আমরা তাকে ওই শব্দের নামে সেটা আইটিস দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? আইটিস দ্বারা। তাহলে দেখো, জীবাণু প্রবেশ করলে ইনফেকশন, ইনফেকশন হলে ইনফ্লামেশন, ইনফ্লামেশনকে আমরা বলি আইটিস দ্বারাই আমরা প্রকাশ করি। অন দ্য আদার হ্যান্ড, যদি কোনো শব্দের শেষে আইটিস দেখি, আইটিস মানে ইনফ্লামেশন, ইনফ্লামেশন মানে ইনফেকশন, আর ইনফেকশন মানে এখানে কি ঢুকছে? এখানে জীবাণু প্রবেশ করছে। তাহলে আমি যদি কথাটাকে ব্যবহার বলি, আমি যদি বলি অ্যালভিওলাইটিস, খেয়াল করি আমরা ওয়ার্ডগুলো, অ্যালভিওলাইটিস। আমি যদি বলি ব্রঙ্কাইটিস, দেখো ব্রঙ্কাইটিস। অথবা আমি যদি বলি নেফ্রাইটিস, আমি বিভিন্নভাবে শব্দগুলোকে কি করতে পারে? ব্যাখ্যা করতে পারে। অথবা আমি যদি বলি তোমাকে কার্ডাইটিস, আমি বললাম কার্ডাইটিস। একটা জিনিস এখানে খেয়াল করি আমরা, এখানে সবার নামের শেষে দেখো আইটিস 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 আছে। আইটিস মানে কি বললাম? আইটিস মানে ইনফ্লামেশন, ইনফ্লামেশন মানে ইনফেকশন, ইনফেকশন মানে কি ঢুকছে? জীবাণু ঢুকছে বা একটা জীবাণু প্রবেশ করছে। তাহলে অ্যালভিওলাইটিস, জীবাণু কোথায়? অ্যালভিওলাসে। ব্রঙ্কাইটিস, জীবাণু কোথায়? ব্রঙ্কাসে। নেফ্রাইটিস, জীবাণু কোথায়? নেফ্রনে। কার্ডাইটিস, জীবাণু কোথায়? কার্ডিও মানে হৃৎপিণ্ডে। তাহলে এভাবে আমরা কিন্তু কি করতে পারি? প্রকাশ করতে পারি। এখন দেখো, এই যে ইনফ্লামেশন হলো যে আইটিস দ্বারা প্রকাশ করি শোকে, বাট ইনফ্লামেশনের একটা সাধারণ লক্ষণ হচ্ছে জ্বর আসা। ইনফ্লামেশন একটা সাধারণ লক্ষণ কি? জ্বর আসা। সবসময় যে জ্বর আসে তা না, আসলে ইনফ্লামেশন একটা লক্ষণ হচ্ছে তাপমাত্রা বেড়ে যাওয়া। যদি পুরো বডির তাপমাত্রা বেড়ে যায় তখন আমরা কি বলি? জ্বর। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এটা কিন্তু শুধু শ্বসনতন্ত্রজনিত রোগের বেলা না, কিন্তু যে কোনো রোগের বেলা এটি একটি কমন মেকানিজম। জীবাণু প্রবেশ করলে ইনফ্লামেশন হয়, তখন আমরা কি হয়? তখন আমাদের জ্বর হয়। এবার আমরা আমাদের মূল পড়ায় চলে আসি। ধরে নিলাম এখানে একটা জীবাণু প্রবেশ করলো। যদি জীবাণু প্রবেশ করে তাহলে আমাদের বডি, আমরা জানি এই অ্যালভিওলাসে যদি জীবাণু প্রবেশ করে, খেয়াল করো, তাহলে এটা অ্যালভিওলাইটিসের দিকে যাচ্ছে। আমাদের অ্যালভিওলাস কিন্তু একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, তাকে আমরা কি বলি? সারফেক্টেন্ট। রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, তাকে আমরা কি বলি? সারফেক্টেন্ট ক্ষরণ করে। এই যে সারফেক্টেন্ট আমাদের অ্যালভিওলাসকে আর্দ্র বা সিক্ত রাখে, তবে সারফেক্টেন্ট কিন্তু অল্প মাত্রায় জীবাণু ধ্বংস করতে পারে। যেহেতু এই অ্যালভিওলাসের মধ্যে জীবাণু প্রবেশ করে, তখন আমাদের ফুসফুস অতিরিক্ত মাত্রায়, প্রয়োজনের তুলনায় বেশি মাত্রায় কি ক্ষরণ করে? সারফেক্টেন্ট ক্ষরণ করে। কত হচ্ছে, এই যে এখানে যে এত সারফেক্টেন্ট আসলো, এই অতিরিক্ত সারফেক্টেন্টকে আমার দরকার আছে? আমার দরকার নেই। যেহেতু এটা অপ্রয়োজনীয়, আমাদের বডি অপ্রয়োজনীয় কোনো কিছুকে রাখতে চায় না। যেহেতু অপ্রয়োজনীয় কোনো কিছু রাখতে চায় না, বডি তখন কি করে? এটা এগুলোকে বের করার জন্য তখন আমাদের কি আসে? আমাদের কাশি আসে। দেখো, তাহলে আমি বললাম কেন কাশি আসে? কারণ এখানে যখন সারফেক্টেন্ট জমে যাচ্ছে বা জীবাণু জমে যাচ্ছে, এই জীবাণুকে বা অতিরিক্ত সারফেক্টেন্ট বের করার জন্য আমাদের বডি একটা রিয়াকশন দেখায়। এরকম একটা রিয়াকশন হচ্ছে তার কি আসলো? কাশি আসলো। যেহেতু কাশির মাধ্যমে তারা কি হয়ে যেতে পারে? বের হয়ে যেতে পারে। মনে করো একবার দুইবার কাশি দিলেও তার জীবাণু বের হচ্ছে না বা সারফেক্টেন্ট বের হচ্ছে না, তাহলে সে বারবার কাশতেছে, 1 দিন 2 দিন 3 দিন। বারবার যদি কাশি হয়, অনেক সময় দেখা যায় কাশতে কাশতে তার বুক ও গলা ব্যথা হয়ে যায়। বুক ও গলা ব্যথা, বারবার কাশার কারণে তার বুক এবং কি হচ্ছে? গলা ব্যথা হচ্ছে। ওকে, ফাইন। এবার দেখো, বুক এবং গলা ব্যথার পর তার কি হতে পারে? যেহেতু সে বারবার কাশতেছে, তার এখানে মাসল পেইন হতে পারে। যে আমাদের যখন কাশি, আমাদের কাশলে আমাদের বক্ষপিঞ্জরে কিছু পেশি আছে, আমাদের ডায়াফ্রাম আছে। এই যে ডায়াফ্রাম এবং বক্ষপিঞ্জরের পেশি, এগুলো হচ্ছে কতগুলো পেশি, রেসপিরেটরি মাসল। তাহলে পেশি সমূহ কি হতে পারে? পেশিতে ব্যথা হতে পারে। পেশিতে ব্যথা হতে পারে।
এবার দেখো এই অ্যালভিওলাসের কাজ কি আসলে আমরা জানি অ্যালভিওলাসের মধ্যে কি হয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয় অ্যালভিওলাসে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয় যে অ্যালভিওলাসে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হতো ওই অ্যালভিওলাস এখন সারফেক্ট্যান্ট দ্বারা ভরে গেছে জীবাণু দ্বারা ভরে গেছে তাহলে এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে আদান প্রদান হতে পারবে আদান প্রদান হতে পারবে না দ্যাট মিন্স আমি অক্সিজেনটা নিব আমরা তখন অক্সিজেনটা গ্রহণ করি কিন্তু ওই অক্সিজেন কোথায় প্রবেশ করে না অ্যালভিওলাসে প্রবেশ করে না যে অ্যালভিওলাসে প্রবেশ করে না তখন আমাদের কি লাগে তখন আমাদের শ্বাসকষ্ট হয় তখন আমাদের কি হয় শ্বাসকষ্ট হয় কেন শ্বাসকষ্ট হচ্ছে ওই যে আমি অক্সিজেন নিচ্ছি সে কোথায় যেতে পারতেছে না সে অ্যালভিওলাসে যেতে পারে না এবার দেখো শ্বাসকষ্ট হচ্ছে আচ্ছা অক্সিজেন যদি অ্যালভিওলাসে প্রবেশ করতে না পারে তাহলে নিশ্চয়ই অ্যালভিওলাস থেকে আমরা জানি অ্যালভিওলাস থেকে অক্সিজেন কোথায় যেত হৃৎপিণ্ডে যেত তাহলে এখানে আমরা জানতাম হৃৎপিণ্ডের কাছে অক্সিজেন চলে যেত অ্যালভিওলাস থেকে অক্সিজেনগুলো কোথায় যেত হৃৎপিণ্ডে যেত কথা হচ্ছে যেহেতু অ্যালভিওলাস অক্সিজেন আসতে পারে না তাহলে হৃৎপিণ্ডের কাছে অক্সিজেন যাবে না হৃৎপিণ্ডের কাছে যদি অক্সিজেন না যায় হৃৎপিণ্ড রক্তের মাধ্যমে সারা দেহের কাছে কি রক্ত অক্সিজেনকে পাঠাতে পারবে না তাহলে সারা দেহে এই মেকানিজম তোমাকে বুঝতে হবে সারা দেহে অক্সিজেনের কি হয় ঘাটতি হয় সারা দেহে অক্সিজেনের ঘাটতি হয় সারা দেহে যখন অক্সিজেনের ঘাটতি হয় তাহলে এই অক্সিজেনের উপর ভিত্তি করে দেহের সমস্ত বিপাকীয় বিক্রিয়া পরিচালিত হয় গ্লুকোজকে জারিত করা হয় তাহলে সারা দেহে যদি অক্সিজেনের ঘাটতি হয় তাহলে কোষের কাছে কোষের মধ্যে গ্লুকোজ কি হবে না জারিত হবে না গ্লুকোজ যদি জারিত না হয় শক্তি উৎপন্ন হবে না শক্তি উৎপন্ন না হলে তার কি দেখা দেয় দুর্বলতা দেখা দেয় যে দেখো আমি লাইন লিখছি একটা দুর্বলতা এটা কেন দুর্বল হবে সে ওই যে বললাম যেহেতু অক্সিজেন হৃৎপিণ্ডের কাছে যেতে পারে না হৃৎপিণ্ডের থেকে কোষে যেতে পারে না কোষে যেতে না পারলে গ্লুকোজ জারিত হয় না গ্লুকোজ জারিত না হলে শক্তি উৎপন্ন হয় না শক্তি উৎপন্ন না হওয়াকে বলা হয় দুর্বলতা আলটিমেটলি আমাদের বডি একটা অক্সিজেনের ঘাটতির মধ্যে যাচ্ছে অক্সিজেনের ঘাটতি হলে দেহ নীলচে বর্ণ ধারণ করে অক্সিজেনের ঘাটতি হলে দেহ কোন বর্ণ ধারণ করে দেহ নীলচে বর্ণ ধারণ করে এই যে দেহ যে নীলচে বর্ণ ধারণ করে এই সমস্যাটাকে বলা হয় সায়ানোসিস এটাকে বলা হয় সায়ানোসিস আমরা জানি সায়ানোসিস মানে কি হওয়া নীলচে হয়ে যাওয়া এবার আসো আরেকটা সমস্যা হতে পারে বললাম এটি একটি কি জীবাণু যেহেতু জীবাণু তাহলে এখানে ইনফেকশন হচ্ছে ইনফেকশন হলে এখানে ইনফ্ল্যামেশন হচ্ছে ইনফ্ল্যামেশন হলে এখানে তার কি আসবে এখানে তার জ্বর আসবে দেখো জ্বর আসে তাহলে যদি কোনো মানুষ তোমার সাথে এসে বলে তোমার কাছে এসে বলে যে ডাক্তার সাহেব আমার তো গত কিছুদিন ধরে কাশি বুকে ব্যথা গলা ব্যথা অনেক সময় বুকের পাঁজরে ব্যথা পেশিতে ব্যথা শ্বাসকষ্ট লাগে সারা দেহে এই যে অক্সিজেনের ঘাটতি এটা সে বলতে পারবে না সে বলবে কি আমার শ্বাসকষ্টটাই লাগতেছে কিন্তু দুর্বল আমি কাছতে কাছে দুর্বল হয়ে গেলাম আবার বলে দেহ একটু নীলচে বর্ণ তুমি জিহ্বা দেখলে চোখ দেখলে নখ দেখলে হ্যাঁ অথবা কানের এই অংশগুলো দেখতে পাবা দেহ একটু নীলচে বর্ণ ধারণ করে আর তার কি আসবে জ্বর আসবে এই লক্ষণগুলো আসলে কোন দিকে যায় শ্বসনতন্ত্রের দিকে যায় দ্যাট মিনস ওই মানুষের সমস্যাটা কোথায় শ্বসনতন্ত্রে এখানে একটা কথা বলি মনে করো এটি কোনো জীবাণু প্রবেশ করেনি প্রথম দিকে আমরা যে জীবাণু বললাম মনে করো এটি কোনো জীবাণু প্রবেশ করেনি এটি কোনো ধুলাবালি বা অ্যালার্জিক কোনো বস্তু এখানে প্রবেশ করে গেল এই যে বললাম অ্যাজমার আমরা জানি অ্যাজমা কোনো কি নয় জীবাণুঘটিত রোগ নয় অ্যাজমা কোনো জীবাণুঘটিত রোগ নয় যদি অ্যাজমা না হয় তাহলে সেক্ষেত্রে এটা কি হবে এটি কোনো জীবাণু না তবে এটি কোনো কি ধুলাবালি বা অ্যালার্জিক কোনো বস্তু সেক্ষেত্রে সেমভাবে কাশি হবে বুক ব্যথা গলা ব্যথা পেশি ব্যথা শ্বাসকষ্ট অক্সিজেন স্বল্পতা দুর্বলতা নীলচে বর্ণ সব হবে তবে তার জ্বর আসার সম্ভাবনা কম যেহেতু এটি কোনো আমি অ্যাজমার বেলায় বলি তাহলে আমরা জানি অ্যাজমা কোনো কি নয় জীবাণুঘটিত রোগ নয় এটি কোনো একটা ধুলাবালি বা কোনো একটা অ্যালার্জেন বস্তুর কারণে হয় তাহলে যেহেতু এটা জীবাণু নয় তাহলে জীবাণু কি সৃষ্টি করে না রোগ সৃষ্টি করে না জীবাণু ইনফ্লামেশন করবে না তাহলে এখানে কি হয় না সাধারণত জ্বর হয় না তাহলে অ্যাজমাতে জ্বরটা হবে না আর বাকি সবার বেলায় কি হবে জ্বর প্রযোজ্য হবে ওকে ফাইন তাহলে এই লক্ষণগুলো দেখে আমি বুঝে নিব এটা কার সমস্যা এটা শ্বসনতন্ত্রের সমস্যা এখন দেখো এবার আমি যদি তোমাকে এভাবে বলি এগুলো মুছে দেওয়ার পর এই সমস্যা এটা যদি অ্যালভিওলাসে হচ্ছে তাহলে এটা অ্যালভিওলাইটিস যদি ব্রঙ্কিওল হতো ব্রঙ্কিওলাইটিস যদি ব্রঙ্কাসে হতো ব্রঙ্কাইটিস তাহলে একটা ব্রঙ্কাইটিসের সমস্যা কেমন হতে পারে তাহলে এটা একটি সাধারণ ব্রঙ্কাস এটি একটি সাধারণ ব্রঙ্কাস এই সাধারণ ব্রঙ্কাস দিয়ে কি প্রবেশ করে অক্সিজেনগুলো এখানে প্রবেশ করে কিন্তু যে ব্রঙ্কাসটা মনে করে এটি একটি আক্রান্ত ব্রঙ্কাস তাহলে এটি সাধারণ স্বাভাবিক ব্রঙ্কাস এটা আক্রান্ত ব্রঙ্কাস এখানে যদি কোনো ধুলাবালি অ্যাজমার কোনো জীবাণু অ্যাজমার কোনো রাসায়নিক পদার্থ বা এখানে যদি
কোনো ধরনের জীবাণু প্রবেশ করে, তাহলে জীবাণু প্রবেশ করলে ওই জীবাণু বংশ বিস্তার করে এখানে জায়গাগুলো কি করে ফেলবে, ব্লক করে ফেলবে। তাহলে জায়গাগুলো কি হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। আগে অক্সিজেন যাওয়ার জন্য যেই পরিমাণ পথ পেত, এখন কিন্তু ওই পরিমাণ পথ পাচ্ছে না। কেন? এই জায়গাগুলো কি হচ্ছে, ব্লক হচ্ছে। তাহলে এটাকে বলা হয় ন্যারোইং অফ রেসপিরেটরি ব্রঙ্কাস অর রেসপিরেটরি ট্রি। তাহলে এই সমস্ত কারণে তার কি হতে পারে, তাহলে অক্সিজেন আর ঠিকমতো পরিবাহিত হতে পারবে না, তাহলে এখানে তার কি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এবার লক্ষণগুলো আমরা জানলাম, এবার আমাকে দেখতে হবে কিভাবে আমি রোগটা নির্ণয় করব, বিভিন্ন ধরনের রোগ নির্ণয় পদ্ধতি। তাহলে শ্বসনতন্ত্রজনিত রোগের কিভাবে রোগ নির্ণয়, আমি লিখবো শ্বসনতন্ত্র রোগ নির্ণয়। কিভাবে আমি রোগ নির্ণয় করব? প্রথমে আমি যদি রোগ নির্ণয় করতে চাই, আমাকে প্রথমে ডাক্তার হিসেবে তার লক্ষণ কি করতে হবে, তার লক্ষণসমূহ যাচাই করতে হবে। তাহলে আমি লিখলাম লক্ষণ যাচাই। লক্ষণ যাচাইয়ের পর আমি তার সাধারণ যে পরীক্ষা নিরীক্ষা আছে, সাধারণ পরীক্ষা নিরীক্ষাগুলো করব এবং তাকে আমি রোগীকে জিজ্ঞেস করব যে আপনার কি কি সমস্যা, তার লক্ষণগুলো যাচাই করব। এবার যাচাই বাছাই করার পরে যেহেতু শ্বসনতন্ত্রের সমস্যাগুলো বের করার জন্য একটা সাধারণ পরীক্ষা হচ্ছে এক্স রে। এটাকে বলা হয় এক্স রে চেস্ট, অর্থাৎ চেস্ট মানে হচ্ছে বুকের একটি কি করব, এক্স রে করব। আবার বুকের একটা এক্স রে করার পর তারপরেও যদি আমার কাছে সন্দেহ লাগে বা আমার যদি আরও টেস্ট করতে চায়, সেখানে আমাকে কফ বা থুতু পরীক্ষা করতে হবে আমাকে। দেখো কফ বা থুতু কেন, এই যে বললাম এই যে জীবাণু যেগুলো প্রবেশ করতে পারে, এখানে যে জীবাণুগুলো আমরা যখন কাশি দিই, কাশির সাথে অনেক সময় জীবাণুর সময় কি হয়, বের হয়। আবার এই জীবাণু বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, জীবাণু বংশ বিস্তার করে। তাহলে কোন ধরনের জীবাণু আসলে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এক একটি জীবাণু এক এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, বা এক একটা জীবাণু বংশ বিস্তারের প্যাটার্ন এক এক রকম। এটাকে যাচাই বাছাই করার জন্য আমাকে কফ বা থুতু কি করতে হয়, পরীক্ষা করতে হয়। এবার কফ বা থুতু পরীক্ষা করার পর আমরা আরও কি করতে পারি, এখানে আরও বিভিন্ন ধরনের পরীক্ষা আছে। যেমন রেসপিরেটরি যে আমরা যে শ্বসনের যে শক্তিটা, রেসপিরেটরি সিস্টেমগুলো ঠিক আছে কিনা সেটা আমরা কি করতে পারি, আমরা বের করতে পারি। এগুলো তোমাদের একটু বেশি হয়ে যায়। যক্ষার ক্ষেত্রে আমরা পরীক্ষা করে সেটা হচ্ছে এমটি টেস্ট, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস টেস্ট, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস টেস্ট, এটাকে বলা হয় এমটি টেস্ট। একটা আছে হিস্টোপ্যাথোলজি, একটা হচ্ছে সাইটোলজি, একটা হচ্ছে সাইটোলজি। এই যে দেখো সাইটোলজি কি, আমি যদি ব্যাখ্যা করি, লজি মানে হচ্ছে বিজ্ঞান, টু সি পরীক্ষা নিরীক্ষা করা, সাইটো মানে হচ্ছে কোষ, অর্থাৎ ফুসফুসের বা শ্বসনতন্ত্রের যে কোনো একটি কোষ নিয়ে, কোষ লেভেল আমি যদি কোনো যাচাই বাছাই করতে চাই, তাকে বলা হয় সাইটোলজি। হিস্টোপ্যাথোলজি, লজি মানে কি বললাম, লজি মানে হচ্ছে বিজ্ঞান। প্যাথো মানে হচ্ছে কোনো ধরনের কোনো রোগ আছে কিনা, তাহলে রোগ সম্পর্কিত বিজ্ঞান। হিস্টো মানে হচ্ছে টিস্যু। তাহলে এর আগে যেটা বললাম সেটা ছিল কোষীয় পর্যায়ে, এখন হচ্ছে টিস্যু পর্যায়ে, অর্থাৎ একটা টিস্যু নিয়ে ওই টিস্যুতে কোনো রোগ আছে কিনা সেটাকে যাচাই বাছাই করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় হিস্টোপ্যাথোলজি। তাহলে আমি লক্ষণ যাচাই করে, এক্স রে করে, এমটি টেস্ট, এই সমস্ত পরীক্ষা করে আমি কি বের করতে পারবো, রোগটা নির্ণয় করতে পারবো। এবার আসো শ্বসনতন্ত্র রিলেটেড যে চিকিৎসাগুলো আমরা একটু দেখবো। প্রধানত হচ্ছে আমি যদি দেখি প্রথমে এটা অ্যাজমা, বেটে ধুলাবালি, বেটে জীবাণু ঘটিত সমস্যা, তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হতে পারে, এই ক্ষেত্রে আমাকে বলতে হতে পারে যে আপনি কি করুন, আপনি ধুলাবালি এড়িয়ে চলবেন, অ্যাজমা এড়িয়ে, অ্যালার্জিক কোনো বস্তু এড়িয়ে চলবেন। অর্থাৎ তার জীবনযাত্রার মানের পরিবর্তন করতে হবে, তার জীবনযাত্রার মান পরিবর্তন। আমি লিখে দিলাম জীবনযাত্রার মান পরিবর্তন বলতে সে কি করবে, ওই যে বললাম ধুলাবালি বা রোগ জীবাণু কি করবে, এড়িয়ে চলবে। আমি লিখে দিচ্ছি এখানে ধুলাবালি, ধোঁয়া অথবা অ্যালার্জিক কোনো বস্তু সে কি করবে, অ্যালার্জিক বস্তু পরিহার করবে। যাদের বেলায় ধূমপানের অভ্যাস আছে তাকে অবশ্যই ধূমপান কি করতে হয়, অবশ্যই তাকে ধূমপান পরিহার করতে হবে। তাহলে এই সমস্ত এগুলো হচ্ছে অ্যাডভাইস। তাকে আমি বলবো আপনি ঠান্ডা এড়িয়ে চলবেন, ধূমপান পরিহার করবেন। এখন মনে করো একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া দ্বারা তার রোগ সৃষ্টি হলো, যদি ব্যাকটেরিয়া দ্বারা রোগ সৃষ্টি হয় তখন আমরা কি দিতে হয়, অ্যান্টিবায়োটিক। যদি ব্যাকটেরিয়া দ্বারা হয় তাকে কেউ অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক কার বিরুদ্ধে কাজ করে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। অনেকে কিন্তু হর হামেশায় কি করে, অ্যান্টিব্যাকটেরিক
অ্যান্টিবায়োটিক ইউজ করে। আসলে যদি ভাইরাস সৃষ্ট কোনো রোগ হয় সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। আবার অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এখানে একটা কথা বলে রাখি, অ্যান্টিবায়োটিক কিন্তু একটা নির্দিষ্ট ডোজে খেতে হয়, একটা নির্দিষ্ট নিয়মে খেতে হয়। আমাদের একটা সাধারণ প্রবণতা হচ্ছে কিছু একটা হলেই আমরা অ্যান্টিবায়োটিক খাই, এবং অ্যান্টিবায়োটিক আমরা নির্দিষ্ট কোর্সটা সম্পন্ন করি না, একদিন 2 দিন কি হয়, একদিন 2 দিন খাওয়ার পরে অ্যান্টিবায়োটিকটা একটু ভালো লাগলো আমরা শেষ করে দিই। এটা কখনো করা যাবে না। অ্যান্টিবায়োটিক খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ লাগবে, অবশ্যই নির্দিষ্ট ডোজে খেতে হবে, অবশ্যই নির্দিষ্ট নিয়মে খেতে হবে, না হয় আমরা একটা বিশাল হুমকির মুখে পড়ে যাব, যেটা তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবে। কথা হচ্ছে যদি ভাইরাস দ্বারা হয় সেক্ষেত্রে কিছু অ্যান্টিভাইরাল, ভাইরাস দ্বারা হলে কিছু অ্যান্টিভাইরাল কি করা হয়, ব্যবহার করা হয়। আবার অনেক সময় দেখা যায় শ্বসনতন্ত্রের কারণে শ্বসনের বিভিন্ন পথে কি হতে পারে, বিভিন্ন ধরনের মিউকাস জমে যেতে পারে। আমাদের নাসারন্ধ্র, নাসাপথ, শ্বাসনালী অথবা ব্রঙ্কাসের মধ্যে কিছু মিউকাস জাতীয় পদার্থ জমে যেতে পারে। যদি মিউকাস জমে যায় তখন আমরা বলি মিওকোলাইটিক ওষুধ খেতে হবে। মিওকোলাইটিক মানে কি, লাইটিক কথাটা আসছে লাইসিস থেকে, লাইটিক কথাটা কোত্থেকে আসছে, লাইসিস থেকে। লাইসিস মানে হচ্ছে ভাঙন। কাকে ভাঙবো, এই যে মিওকো মানে হচ্ছে মিউকাস। অনেক সময় আমাদের শ্বসনতন্ত্রের মধ্যে কিছু কি জমে যেতে পারে, কিছু মিউকাস নামক কিছু বস্তু যেতে পারে। তো অতিরিক্ত মিউকোজা বা অতিরিক্ত মিউকাস কিন্তু অনেক সময় কি করতে পারে, আমার শ্বসনের জটিলতা সৃষ্টি করতে পারে। তাই এই মিউকাসগুলোকে ভাঙার জন্য আমরা কি খাই, মিওকোলাইটিক ওষুধ খাই। তাহলে আমরা লিখলাম মিওকোলাইটিক ওষুধ। তাহলে আপাতত এগুলোই ছিল আমাদের চিকিৎসা রিলেটেড। আর আসলে অনেক স্পেসিফিক এক এক রোগের জন্য এক এক ধরনের স্পেসিফিক কি আছে, চিকিৎসা আছে। আমরা বিভিন্ন ক্লাসে এগুলো আলোচনা করবো। এতটুকু পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, দেখা হবে নেক্সট এপিসোডে।